ব্যাংকিং সিস্টেম যে আইসিইউতে যাচ্ছে সেই আভাস আগে থেকেই মিলছিল। এরপর দেশে রাজনৈতিক পালাবদল, তারপরই যেন কেল্লাফতে। কেননা গত দেড় দশকে ব্যাংক থেকে অর্থ লোপাটের ভয়াবহ দৃশ্য সবার সামনে আসলো। তারল্য সংকট, খেলাপি ঋণ আর মূলধন ঘাটতিতে বিপাকে আছে একাধিক আর্থিক প্রতিষ্ঠান। কিছু ব্যাংক নির্ঝঞ্ঝাট থাকলেও পুরো খাতের দুর্নামের রেশ তাদেরও টানতে হচ্ছে। বলা হচ্ছে অনিয়মের সুযোগ এখন বন্ধ, কিন্তু যারা ব্যাংকের টাকা লুটপাট করলো তাদের আইনের আওতায় আনা কি খুব সহজ হবে? সব জানতে আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম স্বপনকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক স্বাগত। জনাব নজরুল ইসলাম স্বপন, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিচ্ছেন, সেজন্য আপনাকে শুরুতে আমরা ধন্যবাদ জানাতে চাই। আপনার সাথে আমার প্রথম এই আয়োজনে সামনাসামনি কথা হচ্ছে এবং ব্যাংকিং সেক্টর নিয়ে যখন কথা চলছে, আলোচনা চলছে, সমালোচনা চলছে, বিতর্ক চলছে, কোথায় চলে যাচ্ছে ব্যাংকিং খাত সেটা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু আমি আপনার অভিজ্ঞতা থেকেই আসলে প্রশ্নের উত্তরটা জানতে চাই, এই অবস্থায় আমরা ব্যাংক নিয়ে কেন আসলাম এবং যেই অর্থ লোপাটের কথা বলা হচ্ছে সেটা ফিরিয়ে আনা কি আদৌ সহজ? থ্যাংক ইউ ভেরি মাচ। যমুনা টিভিকে অনেক অনেক ধন্যবাদ, সাথে আপনাকেও ধন্যবাদ আজকে আমাকে এখানে ডাকার জন্য। আপনার প্রশ্নটা হলো ব্যাংকিং খাতটা আজকে এই অবস্থায় কেন। দেখেন, বাংলাদেশে ব্যবসার জায়গাটা খুব পরিসর ছোট, কিন্তু এত বেশি ব্যাংক হয়ে গেছে, অ্যাবাউট প্রাইভেট ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক ছাড়া প্রাইভেট ব্যাংক প্রায় 50টা। আপনি প্রথমে যদি চিন্তা করেন এতগুলি ব্যাংকের প্রয়োজন ছিল, এতগুলি ব্যাংক যদি না হতো, 25-30টা পর্যন্ত ব্যাংক ছিল, সেই ব্যাংকগুলি যদি বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ করতো, সাব ব্রাঞ্চ করতো, এজেন্ট ব্যাংকিং করতো, তাহলে এত ব্রাঞ্চের দরকার হতো না। ব্রাঞ্চ বেশি হওয়ার কারণে সবাই তো প্রফিটের কথা, ব্যবসা মানে কি প্রফিট। এখন ব্যাংক যত বেশি হচ্ছে, 20টার জায়গায় 30টা 40টা, গত 15 বছরে প্রায় 14-15টা ব্যাংক হয়ে গেছে। এরা তো ওই পুরানো ব্যাংক থেকে কাস্টমারকে টানছে, কাস্টমারকে টানতে গিয়ে কাস্টমারকে ফ্যাসিলিটি ডাবল করে দিচ্ছে। কাস্টমার ওই টাকাটা ইউটিলাইজ করার মতো সেই ক্যাপাবিলিটি নাই। সেটা কী হচ্ছে, এটা থার্ড জায়গায় ইউজ করতেছে, যেটা আনপ্রোডাক্টিভ, যেখান থেকে রিটার্ন আসে না। অটোমেটিক তারা প্রবলেমে পড়ে গেছে। এই প্রবলেমটা হচ্ছে তাদের জন্য কাল। সো এই ব্যাংকগুলি, এতগুলি ব্যাংকও দরকার ছিল না। আর এই ব্যাংকাররা ওই যে আরেক জায়গাতে কালেক্ট করার জন্য, আরেক জায়গাতে হায়ার করার জন্য প্রতি মাত্রায় তাকে 20 কোটি টাকাকে 30 কোটি টাকা, 30 কোটি টাকা 50 কোটি টাকা এইভাবে দেওয়াতে এরা আনপ্রোডাক্টিভ জমি কিনছে, বিদেশে ঘুরছে, ব্র্যান্ড নিউ গাড়ি কিনছে, যার জন্য এই একটা প্রবলেম তৈরি হয়ে গেছে ব্যাংকিং খাতে। আর এমনিতে যদি আমি এখনকার অবস্থার ক্ষেত্রে বলি, আপনি নিজে যে প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছেন সেখানে আপনাকে গুরু দায়িত্ব নিতে হয়েছে, আমি জানি। এই যে চর্চাগুলো শুরু হলো, আসলে আমরা এথিক্যাল ব্যাংকিংয়ের প্র্যাকটিসটা করার অবস্থায় এই মুহূর্তে আছি কিনা, নাকি যে আইসিইউতে থাকার কথা আমরা বলছি সেখানে চলে গিয়েছি? যে প্রতিষ্ঠানগুলো বা ব্যাংকগুলো এখন কিছুটা বিপদে আছে, সেখান থেকে তাদেরকে উঠিয়ে আনার সবচেয়ে সহজ কৌশল আপনার কাছে কি মনে হচ্ছে? যদিও বাংলাদেশ ব্যাংক বলছে যে একটা ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে, কিন্তু সেটা কি এনাফ? দেখেন, আপনারা বলছেন যে আইসিইউতে চলে গেছে। আইসিইউটা বিশাল ব্যাপক জিনিস। কিছু কিছু ব্যাংক প্রবলেমে পড়েছে, সেখানকার চেয়ারম্যান, বোর্ড অফ ডাইরেক্টরস এরা অনিয়ম করেছে, এর কোনো ভুল নাই। আসলে দেশের মেইন দেশ পরিচালনার দায়িত্ব যার কাছে, আর ব্যাংক সেক্রেটারি হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক পরিচালনার দায়িত্ব যার কাছে, গভর্নর সাহেব, দেশের মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, এনারা যদি নীতি আইনগুলি ঠিক রাখতে পারতো, তাইলে কোনোদিন এগুলি হতে পারতো না। এখন একজন এমডি চাকরি করেন, চেয়ারম্যান সাহেব বলছে এমডি সাহেবের করার কিছু নয়, আইদার তাকে চাকরি করতে হবে অর্থাৎ তাকে আপনি চলে যেতে হবে। প্লাস আরও অনেক 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 নিউসেন্স ঘটে যায় তাদের ক্ষেত্রে, তাই এমডিরাও শুনতে বাধ্য হয় অনেক সময়। এই অনিয়মগুলো যদি ওই সমস্ত সময় এই লোকরা না করতো, ব্যাংকের মালিকরা, এনারা আবার কী করলো, পলিটিক্সের সাথে ঢুকে গেল। ব্যবসায়ীরা পলিটিক্সে আসলে কিন্তু কোনোদিনই না পলিটিক্স ভালো হয়, না ব্যবসা ভালো হয়, কোনোটাই ভালো হয় না। তাদের জন্য এটা একটা বিরাট প্রবলেম, যেটা আমরা গত এই যে কয়েকটা ব্যাংকের মধ্যে যেগুলি দেখে গেলাম যে প্রবলেম হয়ে গেছে, প্রায় 10-12টা ব্যাংক। এই ব্যাংকের মধ্যে যে প্রবলেমটা, সেই প্রবলেমটা কিন্তু ওই ব্যবসায়ীরা যখন পলিটিক্সে চলে গেছে তখনই তাদের প্রবলেম আরম্ভ হয়ে গেছে।
একটা ব্যাংক কিন্তু খুব সুন্দর, এই যে যারা এই কাজগুলি করলো তারা কিন্তু আপনি যদি দেখেন তাদের কিন্তু 2009-10 সালের আগে তাদের হিউজ ব্যবসা ছিল, বিশাল ব্যবসা ছিল। একজনের 15, 20, 25, 30 কোটি টাকা ইনকাম করার কোনো ব্যাপার ছিল না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব প্রথম দিকে একটু বেশি মানে আপনি কি বলবো, এটা বেশি কনজারভেটিভ ছিল। তারপর উনি যখন দেখলো আসলে একটু করে সম্ভব না, তখন উনি কিন্তু উদার হস্তে খুললো সব ব্যাংকে, প্রবলেম ব্যাংক সবাইকে উনি ভালো টাকা দিল। শর্ত আছে, 1 বছর মধ্যে তাদেরকে টাকা ফেরত দিতে হবে, এবং এই টাকাগুলি তারা কোথায় কোথায় খরচ করবে সেটাও তাদেরকে আইডেন্টিফাই করে দেওয়া আছে। আমরাও চাইলে কিন্তু সেসব টাকা যেখানে সেখানে খরচ করতে পারি না, আমরাও খুব হিসাব করে যাচ্ছি যাতে খরচ করতে পারি, মানে চলতে পারি। আল্লাহর রহমতে আপনার বেশ কয়েকটা ব্যাংক, আমি যদি বলেন আমার এক্সিম ব্যাংক আল্লাহর রহমতে 90% অ্যাভাব আমি মানে ওভারকাম করে আসছি। হয়তো আগামী 15-20 দিন 25 দিন লাগবে, পুরোটা আমার ঠিক হয়ে যাবে। এতদিন গত 1 মাস আগে কিন্তু আমাদের ডিপোজিট পড়তো না, এখন কিন্তু আমাদের প্রতিদিনই 20, 30, 40, 50 কোটি টাকা পর্যন্ত ডিপোজিট হচ্ছে, মানে এভরি ইয়ার হচ্ছে মানুষের। এই যে একটা সিমটম, মানুষের যে আস্থা যদি না আসতে থাকে তাহলে তো এটা করতো না। মানুষের আস্থা চলে আসছে, যার জন্য তারা এখন এক্সিম ব্যাংকের প্রতি, ইসলামী ব্যাংকটাও মোটামুটি আস্থা চলে আসছে অনেকের, ভালো আসতেছে। কিছু কিছু ব্যাংক ভালো করতেছে, কয়েকটা ব্যাংক যাদের পেড আপ ক্যাপিটালি কম ছিল তাদেরকে গভর্নর সাহেব দিয়েছেন, কিন্তু ওই দেওয়াটাও তাদের জন্য অতটা হবে না, কারণ তাদের ব্যাংক থেকে অনেক বেশি চলে গেছে। সো এখন ওনারা যদি খুব সিরিয়াস হয়, অফিসাররা যদি খুব ভালোভাবে কাজ করেন এবং যে টাকাটা চলে গেছে টাকাগুলি কালেকশন করতে পারেন, এই জন্য আমি গভর্নর সাহেবের সাথে আমার কয়েকটা মিটিং হয়েছে, আমি গভর্নর সাহেবকে বলেছি যে স্যার আপনি যদি এই যে আমাদের যে তথাকথিত নিয়ম আছে এই নিয়মে আমি কেস করবো, আপনি বলতেছেন কেস করতে, ফাইন আমি কেস করে দেবো। এটা তো আমি না, আমার ছেলে না, আমার ছেলে যদি পরের জন্মে এসে বসে তার ছেলেও এসে কিছু করতে পারবে না। আপনার মতো 10-15 জন গভর্নর সাহেব চলে গেলেও কিছু হবে না। আপনারা টোটাল এই প্রক্রিয়াটাকে চেঞ্জ করেন। আমি একটা কেস করলাম, কালকে সকালবেলা পরশু দিন এটা ইঞ্জেকশনে এটা স্টে অর্ডার হয়ে গেল ফর 6 months ফর 1 year। যা হচ্ছে তাতে তো আলটিমেটলি কোনো রেজাল্ট নাই। এইটাকে একটা নিয়মের ভিত্তিতে ফেলতে হবে। এই মানি লন্ডারিং বলেন আর এই সমস্ত যারা এই টাকা দুর্বৃত্তায়ন করছে, ব্যাংকের থেকে টাকা অনিয়মে নিয়ে গেছে, এদের একটা জায়গায় আনতে হবে। জায়গায় না আনলে কোনোদিন এইগুলি কেস চলেও কোনো লাভ নেই, আমার মনে হয় আর কি। একটা জিনিস আপনার কাছে এই জায়গাটা থেকে আমি প্রশ্নটা করতে চাই, যে নৈতিকতার ব্যাংকিং এর কথা বলছিলাম, সেটা শুধু যে ব্যাংকের দায়িত্ব সেটা না, এটা গ্রাহকেরও দায়িত্ব। এটা আমি কেন বলছি, কারণ এক ধরনের মাইন্ডসেট তৈরি হয়ে গিয়েছিল যারা বিগত সময় বিভিন্ন সময় ঋণ নিয়েছেন অনেকের মাঝে, যে ব্যাংকের টাকা নিলে বোধহয় আর ফেরত দিতে হয় না, এই ধরনের একটা মাইন্ডসেট অনেক গ্রাহকের মাঝে চলে এসেছিল। এটা নিয়ে ব্যাংকাররা বিপদে ছিলেন। দ্বিতীয়ত হচ্ছে ছোট গ্রাহক বলি কিংবা একদম বড় অ্যামাউন্টের যাদেরটা একদম ব্র্যান্ডেড অনিয়ম সামনে এসেছে, যে হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে বিদেশে নিয়ে চলে গিয়েছে, এই প্র্যাকটিসটা আসলে বন্ধ করার জন্য এখন গ্রাহকদের এন্ডে কি ধরনের বার্তা দেওয়া উচিত? দ্বিতীয়ত হচ্ছে ব্যাংককে আরেকটু খুচরা ঋণ দেওয়ার ক্ষেত্রে সাবধানী হওয়া উচিত কিনা? অবশ্য বড় যারা চলে গিয়েছেন সেটা আসলে কবে নাগাদ ফেরত আসবে সেটি নিয়ে আসলে বোধহয় আরেকটু ত্বরান্বিত হওয়া উচিত, যেটা আপনি বলছিলেন। থ্যাংক ইউ ভেরি এক্সট্রা মাচ, কিছু নেয়ার আছে কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে যে মানুষের মানে নৈতিক অবক্ষয় ঘটে গেছে, আপনি যে টাকাগুলি আপনি যেমন গভর্নর সাহেব ইসলামী ব্যাংকে কয়েকবার কয়েক হাজার কোটি টাকা করে দিয়ে গেছেন, উনি দেখতেছেন এগুলি একটা গ্রুপ নিয়ে যাচ্ছে, তারপর কিন্তু দিয়েছেন, কয়েকবার দিয়েছেন, উনি কিন্তু কোথাও ধরেন নাই। গভর্নমেন্টের সরকার, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু প্রত্যেকটা সরকারের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু সুপারভিশন হয়। আপনার পুলিশের একটা সুপারভিশন আছে, আর্মিদের একটা আছে, আপনার এনবিআর এর একটা আছে, মানে বাংলাদেশ ব্যাংকের একটা আছে, ব্যাংকের প্রতি যার যার যেখানে। এই জায়গাটা কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে কোনো কিছু দেওয়া হয়নি। এখন একজন লোক টাকা বাংলাদেশ ব্যাংক থেকে বলে দিল ব্যাংকে দিয়ে দেওয়ার জন্য, নিয়ে গেল, ওকে দেখা দেখি কি তার 5-10 জন করলো যাদের সেই মাসেল পাওয়ার, ভোকাল পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার আছে, তারা ভাবতে সেটা দিতে হবে না। এটা কিন্তু আজকে নতুন না, আরো বহু আগের থেকেই চলে আসছে। একটা ব্যাংকের লোন নেওয়ার পর যদি 25 বছরের আপনার এটাকে দিতে হয়, ইনস্টলমেন্ট করে দিতে হয়, এটা কি কোনোদিন কোথাও সম্ভব? তো এটা সম্ভব না। তো এগুলি কারা করলো?
এগুলি তো আমি পাবলিক করতে পারিনি, আপনি করতে পারেন, এটা করলো গভর্নমেন্টের নীতি নির্ধারকরা। বাংলাদেশ ব্যাংক থেকে তাদেরকে পারমিশন দিয়ে দিল। তো যখন এই অনিয়মগুলি হয় তখন আরও 10টা অনিয়ম কিন্তু তৈরি হয়ে যায় এবং মানুষ তখন সুযোগ পায়, মানুষ তখন সেগুলি করে। এটাই হচ্ছে আমাদের এখানে। এই জন্যই গভর্নর সাহেবকে বলছিলাম যে স্যার, আপনি যদি ওই জায়গাটাতে আপনি ঠিক করতে না পারেন, এইগুলি হওয়া খুব ডিফিকাল্ট। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে খেলাপি ঋণ আদায়ের জন্য রাষ্ট্রায়ত্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা হবে কিনা এই ধরনের ভাবনাও নেওয়া হচ্ছে, আলাদা কমিশনের কথা বলা হচ্ছে। আপনি কি মনে করেন আসলে আপনি যতই অ্যাসেট ম্যানেজমেন্ট করেন, এই ম্যানেজমেন্ট করেন, সেই ম্যানেজমেন্ট করেন, যত মানে ডিক্টেটরশিপই করেন, যত আইন তৈরি করেন, আইনের যদি মানে ইমপ্লিমেন্ট না হয় তাহলে কিছুই হবে না। যে অ্যাসেট ম্যানেজমেন্ট করবে এটা কে ফলো আপ করবে, কতটা স্ট্রং থাকতে পারবে তারা। আমি চাই যদি আমাদের দেশে ব্যবসায়ীরা 80% সিনসিটি রেখে ব্যবসা করতো। ব্যবসা করতে গেলে আপনার কখনো কখনো আমরা লাভ করি, কখনো লস করি। লসের পরিমাণটা কমই থাকে, 10, 15, 20%। 70, 80%, 90% মানুষ লাভই করে, কম বেশি। এইখানে যদি আপনার এই ফলো আপটা কে করবে, এই অ্যাসেট ম্যানেজমেন্টটা ব্যবসায়ীরা যদি অনেস্টলি সিনসিয়ারলি করতো, প্রত্যেকটা লোক খুব ভালো ব্যবসা করতে পারতো, প্রত্যেকটা লোক খুব সুযোগের সাথে থাকতে পারতো, জেনারেশন টু জেনারেশন দেশটা ডিফারেন্ট চেঞ্জ হইতো। আপনি দেখেন, একটা ব্রিজ হচ্ছে, একটা রাস্তা হচ্ছে, 25% টাকা ইনভেস্ট হয় না এখানে। 500 কোটি টাকার রাস্তা 50, 60, 100 কোটি টাকা দিয়ে চলে গেছে কাজ করে, রাস্তা ভেঙে পড়তেছে সব কিছুতে। এইটা তো কোথাও কোনো ডিপার্টমেন্ট তো এখানে ইনভলভ ছিল টু লুক আফটার, তাই না? এটা তো হয় নাই। আর এগুলি তো অর্ডারগুলি পেয়ে গেছে কারা, কন্ট্রাক্টগুলি পেয়ে গেছে কারা? ওই রাজনৈতিক আশ্রয়ের লোকজন। যদি নিয়ম অনুযায়ী অর্ডার মানে কন্ট্রাক্টগুলি হতো তাহলে এতটুকু হইতো না। মানে ভালো ভালো কন্ট্রাক্টররা যদি, যাদের ট্র্যাক রেকর্ড ভালো, ওরা যদি পেতো তাহলে এতটুকু। যখন পলিটিক্যাল, এই যে বললাম না একটু আগে, যখন নীতি নির্ধারকের জায়গায় পলিটিক্স ঢুকে যাবে তখন আর ওখানে কিছু করতে পারবেন না আপনি, আমি, কেউ পারবে না। পলিটিক্যাল প্রেফারেন্স থেকে যদি বিগত সময়ে নতুন নতুন ব্যাংকের মানে তৈরি হয়ে থাকে, বিশেষ করে 4th জেনারেশনের যে ব্যাংকগুলো, সেগুলোর অবস্থা আসলেই বেশ কয়েকটার ভালো না। প্রশ্ন হচ্ছে, এই সময় একটি আলোচনা বারবার উঠে এসেছে, যেটা বিগত সময়ে আমরা কিছুদিন শুনেছিলাম, যে ব্যাংকগুলোকে আসলে মার্জার করে দেওয়া উচিত, একীভূত করে দেওয়া উচিত। যদিও নতুন গভর্নর সেটার সাথে খুব একটা একমত নন, কিন্তু প্রচলিত নিয়মে কোনো প্রতিষ্ঠান যদি ব্যবসা না করে দেউলিয়া হয়ে যায়, সেই প্রতিষ্ঠানগুলোকে আসলে দেউলিয়া হয়ে যায়, তাহলে সেই প্রতিষ্ঠানগুলোকে আসলে টিকিয়ে রাখার জন্য আলাদা ইনিশিয়েটিভ নেওয়া উচিত বলে আপনি মনে করেন, নাকি ব্যাংকগুলো আসলে থাকুক? কারণ আপনি বলছিলেন যে ব্যাংকের সংখ্যা অনেক বেশি। আপনি যদি দেখেন যে মার্জার করার জন্য একসময় এক্সিম ব্যাংকের আগের চেয়ারম্যান, উনি পদ্মা ব্যাংকে মার্জ করার জন্য এমইউ সাইন করে ফেলছে। এখনও আমাকে পদ্মা ব্যাংকের এমডি পদ্মা ব্যাংক আমাকে ফোন করে যে ভাই আপনারা কখন আমাদেরটা নেবেন। আমি আমাকে আগে সুস্থ হতে, আমি ইন্ডিয়াকে সুস্থ হই, সুস্থ হওয়ার পর আপনার সাথে আমি কথা বলবো। এটা মেবি 6 months, মেবি 1 year। আমি আল্লাহর মধ্যে এখন 90% প্লাস সুস্থ হয়ে গেছে। আমাদের এখন ব্যাংকে কোনো প্রবলেম নেই। 50,000, 1 লাখ, 2 লাখ। এখন যদি কেউ 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা তুলে, তখন আমরা তাকে বুঝাই যে ভাই একটু পেশেন্ট নিয়ে তোলেন, খুব জরুরি না হলে তুলেন না, এতটুকু বলি। কারো হয়তো খুব বেশি প্রয়োজন, হয়তো বাচ্চার স্কুলে ইউনিভার্সিটি ফি দিবে বিদেশে, কিংবা ট্রিটমেন্টে যাবে, তাদেরকে আমরা অনার করতেছি, বাকিদেরকে অনার করি, বাট তারা তখন বুঝে। আল্লাহর মতো আমাদের এখন এই প্রবলেমটা নাই। এদেরকে যে মার্চ করতে যায়, আপনি পদ্মা ব্যাংকের সোফার আইনও, ওদের 6,000 কোটি টাকা ডিপোজিট, 5,000 কোটি টাকা ওদের ক্লাসিফাইড ডিফল্টিং। তো কে নিবে তাকে বলেন? আমার এক্সিমের আগের চেয়ারম্যান সাহেব কীভাবে নিছে আমি জানি না, মনে হয় কী বুঝেছে না বুঝেছে, আই ডোন্ট নো। বাট আমি ব্যাংক না, কোনো ব্যাংক, ইউসিবি বলেন, সিটি ব্যাংক বলেন, কেউ তো নিতে চাইবে না। হুইল টেক দ্যাট 4,000, 5,000 কোটি টাকা রেসপন্স। এই টাকা কোত্থেকে দিবে তারা? কত বছর লাগবে তারে 5,000 কোটি টাকা উঠাইতে, তাই না? বরঞ্চ এই ব্যাংকগুলি যদি 2-3 হাজার কোটি টাকা নিয়ে 4-5 বছর লাগবে তাদের একটা স্টেজে আসতে, নট ভেরি গুড, বাট গুড পর্যায়ে আসতে হয়তো 3-4 বছর লাগবে। জাদ্রেল এমডি লাগবে, জাদ্রেল কিছু অফিসার লাগবে, তারা হয়তো ছোট ছোট লোন, ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্ট এগুলি করে করে হয়তো তারা মানে 5-7 বছর পরে তারা একটা জায়গায় আসতে পারে।
কিন্তু আমার মনে হয় না কোনো ব্যাংক এদেরকে নেবে বলে মার্জারটা কেউ কারোর সাথে, আপনি ন্যাশনাল ব্যাংকে বলছিল একবার ইসবিকে নেওয়ার জন্য, ন্যাশনাল ব্যাংকে যে বিরাট লাইব্রেরি ইসি ব্যাংক নেবে মনে করেন, আমার মনে হয় না। এই জিনিসগুলি আসলে ভাবার চিন্তার বিষয়। এটা কিছু কিছু লোক হুটহাট করে বলে ফেলে, এটার কোনো, আমার কাছে এটার কোনো ইয়ে নাই, মানে ভ্যালু নাই। মানে চিন্তা করতে হবে যে একটা ব্যাংক নেবে, সেই ব্যাংকটা, অনেকে বলে 50টা 60টা 70টা ব্রাঞ্চ আছে, 100 ব্রাঞ্চ আছে, 150 ব্রাঞ্চ আছে। ব্রাঞ্চ থাকলে কি, তার লাইব্রেরিটা কত, তার এখানে ভ্যালুড কাস্টমার কত, তার ব্যবসা হচ্ছে কত, এগুলি কতদিনে তারা কভার আপ করবে, এটা হলো সবচেয়ে বড় প্রবলেম। ব্যাংক যদি সুন্দরভাবে লাভ কম করুক বেশি করুক, দ্যাট ইজ ডিফারেন্ট। যদি সুস্থ মানুষের টাকা পয়সা দিতে না পারে, ফরেন টাকা পয়সা দিতে না পারে, তাহলে একটা বিরাট প্রবলেম হয়ে যাবে। এই যারা এগুলি করেছে, এই যে মনে করেন বড় বড় কোম্পানিরা, এরা সুস্থ মস্তিষ্ক, এদের মস্তিষ্ক সুস্থ না। আমরা এই মুহূর্তে একটি বিরতি নিব জনাব স্বপন। ফিরে এসে আমরা একটু ব্যাংকের এখনকার অপারেশন সম্পর্কে আপনার একটু অবজারভেশন জানবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন। বলছিলাম একটু অপারেশন নিয়ে কথা বলবো। আমি এই প্রশ্নটা একটু সোজা সাপটাই করতে চাই। ব্যবসায়ীদের সাথে কথা বলি যখন, তারা তো একেবারে মন খারাপ করে এটার উত্তর দেন, কিন্তু এই প্রশ্নের আমার মনে হয় আপনি অনেকবার শুনেছেন। সেটা হচ্ছে এক্সিস্টিং যে সুদের হার, ইন্টারেস্ট রেট, সেই সুদের হার দিয়ে কি আদৌ ভালো মতো ব্যবসা পরিচালনা করা সম্ভব? এক, দ্বিতীয়ত হচ্ছে যেসব ঋণ আপনারা এখন এই সুদের হারে দিচ্ছেন, সেগুলো ফেরত আসার ট্রেন্ড কেমন? থ্যাংক ইউ, আপনার খুব ভালো একটা প্রশ্ন এটা। যে ব্যাংকগুলি প্রবলেমে ছিল তারা একটু বেশি ইন্টারেস্টে, 11-12% ইন্টারেস্টে, 12.5% ইন্টারেস্টে নিচ্ছে টাকা মানুষ থেকে। কিন্তু যারা ভালো ছিল এরা কিন্তু অল্প ইন্টারেস্টে, তাদের কস্ট অফ ফান্ড কিন্তু ম্যাক্সিমাম 6-7, তারাও কিন্তু এখন 14% 15% ইন্টারেস্ট দিচ্ছে। ওরা এটা না করলেই পারতো, কিন্তু ওরা তো হলো যে এই চান্সে আমরা এটা ভালো ইনকাম করি। বাট আপনি কি মনে করেন একটা লোক 10 কোটি টাকা নিলে তাকে 1.5 কোটি টাকা প্লাস, চক্রহারে 1.5 কোটি টাকা প্লাস প্রায় 1,60,00,000 টাকা দিতে হবে ইন্টারেস্ট বছরে। মাসে কত হলো? 13 লক্ষ টাকা। প্লাস ওই লোকটার একটা অফিস চালাতে তার 20 লক্ষ টাকা খরচ আছে, তার নিজস্ব। কত হলো? 35 লক্ষ টাকা। 10 কোটি টাকা রান করে সে প্রতি মাসে 35 লক্ষ টাকা নেট প্রফিট করতে পারবে, তারপরে ট্যাক্স আছে। ইজ ইট নট পসিবল? ইটস কোয়াইট ইম্পসিবল। আমাদের দেশে ইন্টারেস্ট আগে যখন 6% ইন্টারেস্ট আমরা পেতাম, 9% ইন্টারেস্ট আমাদের থেকে নিত। দ্যাট ওয়াজ এ ভেরি গুড ইয়ে। এদের জন্য আমরা যারা ব্যবসা করি, যারা ব্যবসা করেন, বড় বড় পার্টিরা, ছোট পার্টিরা, এটা এত টাকা ইন্টারেস্টে কিন্তু কেউ লাভ করতে পারে না। অনেকে কিন্তু মানে খুব প্রবলেম কাটাচ্ছে। এইটা হলে কিন্তু দিন দিন আরও আপনার ক্লাসিফাইড লোন বেড়ে যাবে, মানুষের প্রবলেম বেড়ে যাবে। তা আমি সবাইকে বলবো, আপনারা অ্যাটলিস্ট কোনো অবস্থায় 11 থেকে 12% উপরে ইন্টারেস্ট পাবলিকের উপরে চাপাবেন না। চাপালে পাবলিক দেখবেন যে আপনার আলটিমেটলি পাবলিক টাকা দিতে পারতেছে না এন্ড অফ দ্য ডেতে। তখন আপনাকে হয়তো টাকার জন্য কিছু মাফ করবেন, তার সাথে যুদ্ধ হবে, কেস হবে, কত কিছুই হতে পারে। দিজ আর দ্য থিংস। এটা কোনো মানুষ এত পার্সেন্ট, 14.5-15% ইন্টারেস্ট আমিও দিচ্ছি, এটা সম্ভব না। আরেকটা কি ছিল আপনার? আমি যেটা প্রশ্ন করছিলাম সেটা হচ্ছে যে এখনকার যে বাস্তবতায় যদি সেই ঋণ যেগুলো আপনারা ইতিমধ্যে দিয়েছেন সেগুলোর কিস্তি আকারে ফেরত আসার ট্রেন্ড এখন কেমন? সবাই চাপটা সামলাতে পারছে কিনা? কারণ ইকোনমিও তো কিছুটা সময়ের জন্য থমকে গিয়েছিল। সেই ক্ষেত্রে আপনারা কোনো ধরনের নতুন ট্রেন্ড দেখতে পাচ্ছেন কিনা? এখন আপনার কিছু ট্রেন্ড হয়েছে, সেটা হলো গভর্নর সাহেব বলেছেন তাদেরকে কেস এবং বিভিন্ন রকমের প্রক্রিয়া চলতেছে বাংলাদেশ ব্যাংক থেকে,
সেই কারণে যেমন তাদের আপনার নামে কেস হবে, তাদেরকে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে, টাস্ক ফোর্সে দেওয়া হবে, তাদের প্রপার্টি ট্যাগ করে প্রপার্টি সেল করার ব্যবস্থা করা হবে। গভর্নরশিপকে আমরাও বলেছি যে স্যার এগুলি না করলে কিন্তু মানে কোনোদিনই আমরা পাবো না। সো গভর্নর সাহেব এটার জন্য খুব মানে সিরিয়াস। যদি এগুলি প্রপারলি অ্যাটলিস্ট 70-80% মেনটেন হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি টাকা আসবে। তবে এটা ঠিক, গত 3 মাসে আমি আমার ব্যাংকে প্রায় 1400-1500 কোটি টাকা রিকভার করছি। পুরানো লোন যেগুলি মানুষ দিত না, দেয় নেই, 1400-1500 কোটি টাকা রিকভার করছি। এটা একটা বিরাট ভালো লক্ষণ। আমি না, সব ব্যাংকই করতেছে, এক্সিম ব্যাংকও করছে। আমরা প্রত্যেক মাসে সব পার্টির সাথে আমরা জোন করে দিয়েছি, ডিপার্টমেন্ট বিভিন্ন ব্রাঞ্চের একটা জোন আছে, এরা কন্টিনিউয়াসলি ধরে এসে পার্টিদের সাথে যোগাযোগ করবে, তাদের টাকা আদায় করতেই হবে। ওকে, এখন কি হয়েছে, আপনার কতগুলি ব্যাংক আপনার বিভিন্ন পার্টির অফিসে বাসায় গিয়ে মানে ব্যানার নিয়ে ইয়ে করতেছে, পোস্টার লাগাচ্ছে, তার মানে বিল্ডিংয়ে এগুলো আছে। এটা উপায় নেই তাদের কাছে কোনো, তো মানুষই প্রেস্টিজটা থাকতেছে। আপনি এত বড় ব্যবসা হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস, যে আপনি 1000, 5000 কোটি, 10,000 কোটির মালিক, কোনো অর্থ আছে? কোনো অর্থ নাই তো। সেটাই। বলেন, সরি। একটা বিষয় সেটা হচ্ছে যে ধরেন যখন আমরা ব্যাংকের প্রোডাক্ট এবং সার্ভিসের কথা দেখি তখন আমি অ্যাটলিস্ট দেখি যে সবাই একই ধরনের প্রোডাক্ট, একই সার্ভিস, একই গ্রুপ, একই পার্টিকুলার সেক্টর, সেই লোকগুলোকে ঋণ দিতে বেশি আগ্রহী থাকে। আপনার কাছে মনে হয় কিনা যে এখনকার যেই পরিমাণ ব্যাংকের সংখ্যা, সেগুলো যদি থেকেও যায় এই সংখ্যায়, সবাইকে একটু স্পেশালাইজড মার্কেটে চলে যাওয়া উচিত এখন থেকে, ট্রেন্ড চেঞ্জ করে? যদি অনেকে ইসলাম ভিত্তিক, শরিয়া ভিত্তিক ব্যাংকে চলে গিয়েছিল, সেটাও খুব একটা ভালো পারফর্ম করতে পারে নাই। এর বাইরে একটু অ্যাগ্রি বেসড, একটু ইন্ডাস্ট্রি বেসড বা একটু হাউজিং বেসড, যেই সেক্টরে পারে একটু স্পেশালিটি ওয়াইজ কাজ করা উচিত কিনা এক। দ্বিতীয়ত হচ্ছে যদি সেটা না হয়, সার্ভিস এবং প্রোডাক্টে আরেকটু নতুনত্ব আনা উচিত কিনা। আসলে যখনই একটা ব্যাংক দেখবেন একটা নতুন কিছু চালু করলো, সাথে সাথে যেমন এজেন্ট ব্যাংকিং এশিয়া ব্যাংকের ইরফান সাহেব শুরু করলো, এরপর কিন্তু অনেকেই করে ফেলছে এজেন্ট ব্যাংকিং। যখনই একটা জিনিস আপনি করবেন তো এটা দেখে দেখে এটাতে একটু উদ্বুদ্ধ হয়ে কিন্তু আরও অন্য অন্য ব্যাংকও করে ফেলে। এটা ভালো, এটা স্বাভাবিক। একটা নতুন জিনিস আরেকজনের থেকে, আমি যে সব জানি তা তো না, আপনার থেকে কিছু আসবে, ওর থেকে কিছু আসবে, তো এগুলি আমরা, আপনি যেটা বলছেন সেগুলিকে আরও মডিফাই করে কিছু করা, দ্যাটস গুড। এটা হওয়া দরকার, নো ডাউট। 1 নাম্বার। আপনি যেটা বললেন যে আমরা প্রান্তিক পর্যায়ে কিছু লোন দেওয়া গ্রামে গঞ্জে কৃষকদেরকে, আর কৃষকদের কিন্তু লোন নিতে চায় না, কারণ ওরা এটাকে ভয় পায়। দাদনের টাকা তো ঠিকই নেই, দাদনের টাকা ঠিক নেয়, বুঝছেন না, কিন্তু ওরা ওই অফিস থেকে, ব্যাংক থেকে ওটাকে ভয় পায়। এই গ্রামে গঞ্জে দেখেন কতগুলি, এটা আমি যে কোনো সরকারকে দায়ী করব, কতগুলি এনজিওর মতো ফার্ম করে, এখানে টাকা রাখলে 2 গুণ 3 গুণ 1 বছরে, তাই না? কয়েকদিন পরে দেখা যায় 3, 4, 5 মাস পরে এখানে 50 কোটি টাকা জমা পড়ছে, তার রাত্রেবেলায় তার অফিস নাই, অগণিত হচ্ছে। কয়েকদিন আগে পেপারে দেখলাম আরেকটা কোথায় কোন ডিস্ট্রিক্টে হয়ে গেছে। আমাদের দেশে মানুষ তো আসলে খুব সহজ সরল, পড়ালেখা কম, তারা ওই দিকে খুব অল্প জিনিসের উপরে বেশি বিশ্বাস করে ফেলে। কিন্তু সরকার থেকে যদি এইটার উপরে অ্যাওয়ারনেস তৈরি করতো, তাহলে কিন্তু মানে মানুষের ভিতরে একটা অ্যাওয়ারনেস আসলে মানুষ আর এইগুলি করতো না হয়তো বা, মানে গ্রামে গঞ্জে সব জায়গায়। যেমন মনে করেন এই যে পরিবার পরিকল্পনা নিয়ে যে গ্রামে গ্রামে মানে অ্যাওয়ারনেস তৈরি করে, এইগুলি নিয়েও করা উচিত। এই যে কিছু কিছু এদেরকে পরে ধরাও যায় না, দেশ থেকে পালিয়ে গেছে বহু টাকা নিয়ে। তো আপনার ওই নিঃস্ব মানুষ, একই তো নিঃস্ব, তার উপর আবার ওই আপনার 5 লাখ টাকা রাখলে বিদেশ থেকে তার ছেলে পাঠাচ্ছে, কিংবা সে জমি বেচে 5 লাখ টাকা দিছে আপনার কেসে 1 বছরের মধ্যে সে এটা 15 লাখ 20 লাখ টাকা পাবো। ও তো মাথা খারাপ, ও 7,000 জমা দিয়ে 3-4 মাস পরে দেখে অফিসই নাই, এখন ওখানে মিছিল করো, মিটিং করো, থানা ঘেরাও করো, হচ্ছে। তো ওই যে বললেন আপনি একই জিনিস, এটা একজন আরেকজনকে ফলো করবেই, বুঝলেন, এটা সবাই করবে। একটা বিষয় সেটা হচ্ছে যে এক ধরনের আলোচনা এখন চলছে যে ব্যাংক ইজ গোয়িং টু বি ডিজিটাল, ব্যাংক ডিজিটাল হবে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসও ডিজিটাল ব্যাংকে রূপান্তরিত হবে, এমন আলোচনাও চলছে, বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের পাশাপাশি ডিজিটাল ব্যাংকিংয়ের সেবা দেবে, এমন আলোচনা শুনতে পাচ্ছি। ডিজিটাল ব্যাংক মানে হচ্ছে অপারেশনাল কস্ট কমিয়ে মানুষকে একটু টেকনিক্যাল ফাইন্যান্সিয়াল সিস্টেমে নিয়ে যাওয়া। বাংলাদেশ এটার জন্য প্রস্তুত আছে বলে আপনি মনে করেন? আপনি ডিজিটাল ব্যাংকিং ব্যাংকাররা করতে পারবে হয়তো 2, 3, 4 বছরের মধ্যে, বাট যার জন্য করবেন সেই লোকটা কি এখানে মানে অতটুকু আপগ্রেডেড কিনা? আমাদের দেশের লোকগুলিকে ওইখানে ডিজিটাল ব্যাংকিং করার মতো মানে
আপনারা তো ঢাকা শহরে পারবেন, চিটাগং শহরে পারবেন, বড় বড় শহরগুলি পারবেন, বাট গ্রামে গঞ্জে সব জায়গার মধ্যে আপনি ডিজিটাল কীভাবে করবেন? আপনি টাকা জমা দিচ্ছি আমি মোবাইল থেকে, টাকা উঠাচ্ছি মোবাইল থেকে, জমাচ্ছেন আমার একটা এলসি সাবমিট করবো মেইল থেকে। একটা গ্রামের লোক, একটা মেয়ে মহিলা, এটা হবে সময়ের ব্যাপার, অনেক সময় লাগবে। কারণ আমাদের দেশে মানুষজন তো এখনও গ্রামে গঞ্জে তো পড়ালেখা যেটা আমরা যেটা শিক্ষিত বলে এটা ওই যে সিগনেচার করাটা শিখে, আর হয়তো স্কুলে সান্ধ্যকালীন স্কুলে একটু পড়ালেখা শিখলে সরকার থেকে বলে আমরা 80% শিক্ষিত, 90% শিক্ষিত। আসলে কি তাই? নেভার। ওকে ওই ডিজিটালে যেতে পারবে শহরের ভিতরে, এবং যাওয়া উচিত। এটা গেলে আপনার সবারই সময় কম লাগবে, এটা ব্যবসায়ীর সময় অনেক কম লাগবে, ব্যাংকারের অনেক সাশ্রয় হবে, অনেক কম লাগবে। ব্যাংক যেখানে একটা ইন্টারেস্ট দিত সেই ইন্টারেস্টে 0.5% সে কম নিতে পারবে। তার কাগজ টাগজ সব কিছু আপনার পেপার ওয়ার্কস কমে যাবে, সময় কমে যাবে, ম্যান পাওয়ার কমে যাবে। সেটাই হবে। আমরা একটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে 10টা র্যাপিড ফায়ার প্রশ্ন করব, যেটা ইয়াং জেনারেশন পাঠিয়েছে, এবং তাদের কিছু প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে বড় পরিসরে জানবো। দর্শক, এটি বিরতির পর খুব দ্রুত ফিরছে, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন। জনাব স্বপন, আপনি জানেন যে আমাদের এখানে 10টা র্যাপিড ফায়ার প্রশ্ন করা হয়, যেটা ইয়াং জেনারেশনরা পাঠায়, যারা আপনার মতো হতে চায়। তাদের এই প্রশ্নগুলো আমরা একটু দ্রুত উত্তর নিয়ে নিতে চাই। তারা প্রথম প্রশ্ন করেছে, আপনার প্রথম ব্যাংক অ্যাকাউন্ট কবে খুলেছিলেন এবং কত টাকা রেখেছিলেন, তারা জানতে চায়। 90-তে আমি অ্যাকাউন্ট করি। কোন ব্যাংকে? এই মুহূর্তে খেয়াল নেই, ঠিক আছে। অ্যাকাউন্ট করি, কিন্তু অ্যাকাউন্টে তেমন কোনো 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা ছিল। আমার তখন কিছু টাকা ছিল, সেগুলো আমি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতাম, বন্ধু বান্ধব আত্মীয়। দ্বিতীয় প্রশ্নটি করতে চাই, আর্থিক খাতে বা ব্যাংকিং সেক্টরে আপনার ক্ষেত্রে অভিজ্ঞতা জানতে চাই। এই খাতে কাজ করার সবচেয়ে ভালো দিক কি, সবচেয়ে নেতিবাচক দিক কি? ভালো দিক হচ্ছে তারা মানে আপনি টোটাল বিজনেস সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে, বাট তাদেরকে নিজেদের ইন্টারপ্রেটার হওয়ার সুযোগ কমে যাবে। আচ্ছা, মানে চাকরিতে ঢুকে গেলে ইন্টারপ্রেটার হওয়ার ইয়া কমে যাবে, এটা খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় প্রশ্ন, আপনার চোখে এই মুহূর্তে ব্যাংকের সবচেয়ে সম্ভাবনাময় প্রোডাক্ট বা সার্ভিস কোনটি? এখন আইটি সেক্টরটা খুব ভালো করবে, প্রযুক্তির বাজারের সামনে ভালো সম্ভাবনা আছে। কোনটির ভবিষ্যৎ ভালো, ডিজিটাল ব্যাংক নাকি ফিনটেক? অফকোর্স ডিজিটাল ব্যাংক খুব ভালো হবে। পঞ্চম প্রশ্ন, আপনার চোখে ভালো ব্যাংকারের ডেফিনেশন কি? একটা ভালো মানুষের যে ডেফিনেশন, হি হ্যাজ টু বি অনেস্ট, হি হ্যাজ টু বি সিনসিয়ার, হি হ্যাজ টু বি পাঞ্চুয়াল। আপনার যে লোকটা অনেস্ট হবে, সিনসিয়ার হবে, পাঞ্চুয়াল হবে, সে খুব তাড়াতাড়ি ব্যাংকিং সব কিছু জানতে পারবে, শিখতে পারবে। 6 নাম্বার, আপনি আপনার কলিগদের মাঝে কোন কোয়ালিটি সবসময় খোঁজেন? অনেস্টি ইজ দ্য ফার্স্ট চয়েস। অনেস্টি নেভার ডাইজ। অনেস্টির কোনো বিকল্প নাই। আপনি আপনার আশেপাশে সবসময় অনেস্ট যারা থাকেন তাদের? আমি অনেস্ট লোক ছাড়া মিশতেও চাই না। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ আমাদের তো এই জায়গাটাতে আসলে আরো বেশি কাজ করা উচিত। আমি সবাইকে বলি, আমি সবাই বন্ধু বান্ধব যারা আসে আমার অফিসে, বি অনেস্ট, উইচ উইল নেভার ডাই। ওকে, 7 নম্বর প্রশ্ন, কোথায় বেশি ঋণ দেওয়া উচিত আপনার দৃষ্টিতে? যাদের অভিজ্ঞতা আছে ব্যবসার তাদের, নাকি যারা নতুন কিন্তু ভালো সম্ভাবনা আছে তাদের? যাদের অভিজ্ঞতা আছে তাদেরও ঋণ দেওয়া উচিত, বাট আমি বলবো ওই 500, 700, 1000, 2000 কোটি টাকা ঋণের বোঝাগুলি বেশি প্রবলেম। আর যারা ওই অভিজ্ঞ না, বাট নতুন বাজার থেকে আসতেছে, তাদের যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে এবং যদি ছেলেটা মানে ভালো হয়, তাইলে সে ছোট ছোট করে শুরু করা উচিত। প্রথমে 5 লাখ টাকা, একটা ব্যাংক 5 লাখ টাকা যাতে আপনাকে ইনভেস্ট করে, খুব বেশি কিছু না। এটা ভালো করলে তাকে ভালো করতেছে, তাকে 1 বছর 2 বছর মধ্যে 20 লাখ 30 লাখ, তখন সে করে আস্তে আস্তে কোলাটারও দিতে পারবে। একটা আমাদেরকে যেমন ইসলামী ব্যাংক আমাদেরকে ব্লাইন্ডলি সাপোর্ট করে গেছে, আমরা হিউজ ইনভেস্টমেন্ট করছি আমাদের পিছনে, আমরা সেটা প্রতিদান দিয়ে দিছি, আমরাও ভালো হয়েছি, ইসলামী ব্যাংক আমাদের তো সম্পূর্ণ টাকা পেয়ে গেছিল। এরকম একটা ছেলে যখন মানুষ যখন আসবে, সে যখন সিনসিয়ার অনেস্ট থাকবে, ব্যাংক যদি তাকে ওইভাবে
টেক কেয়ার করতে পারে। বাট সবচেয়ে বড় জিনিস হলো ব্যাংকের ফলো আপটা সবচেয়ে বড়। ব্যাংক যদি প্রপারলি ফলো আপ না করে তাহলে ওই ছেলে ওই মানুষটাও কিন্তু ভালো থাকতে পারবে। ডেফিনেটলি, খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নে যেতে চাই, 8 নাম্বার, ব্যবসায় অনিশ্চয়তা নিয়ে প্রস্তুতির সবচেয়ে ভালো কৌশল কি? অনিশ্চয়তা নয়, অনিশ্চয়তা নিয়ে প্রস্তুতির সবচেয়ে ভালো কৌশল কি? সবসময় রিস্ক মাথায় থাকবে, অনিশ্চয়তা আছে, আনসার্টেনিটি আছে সামনে, একজন বস হিসেবে আপনি কিভাবে প্রস্তুতি নেন? আপনার যে কোনো ব্যবসাতে প্রবলেম আছে। আপনার গাড়িতে আপনার সেই ময়মনসিংহ থেকে ডিম আসতেছে, 1 লক্ষ ডিম আসতেছে, রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, শেষ হয়ে গেলো 20 লাখ টাকা, তাই না? হঠাৎ একটা মানে ফ্যাক্টরিতে আগুন লেগে গেল, সব কিছুই আল্লাহ মাফ করো, সব কিছুর একটা মানে অনিশ্চয়তা থাকে। বাট এই অনিশ্চয়তাকে কাভার আপ করার জন্য ওই যে বললাম না আপনাকে একটু আগে, আপনাকে ভেরি মাচ সেন্সিটিভ অ্যান্ড ফলো আপ থাকতে হবে। আপনি যত বেশি স্ট্রং, ধরুন আপনার একটা ফ্যাক্টরি, সব কিছু ঠিক আছে কিনা, আমার ফায়ার স্টেশন ঠিক আছে, আমার সিকিউরিটি ঠিক আছে কিনা, আমার সব কিছু ঠিকভাবে বন্ধ করা আছে কিনা, এটা দেখতে হবে তাকে। ফায়ারের জন্য সব ইকুইপমেন্ট আছে কিনা, তাহলে এখানে প্রবলেম হলে ইট উইল বি ফর ফিউ মিনিটস। একটা ট্রাক যাচ্ছে প্রচুর মাল নিয়ে, সে যদি ড্রাইভার যদি সিরিয়াস হয়, সিনসিয়ার হয়, সে যদি ড্রাঙ্ক না থাকে কিংবা সে যদি অন্য মানুষের থাকে, তাহলে তো সাবধানে চালায়, ওভার না চালায়, তাহলে তো অর্থাৎ সচেতন থাকতে হবে। সচেতন থাকতে হবে এভরিবডি। ওকে, আমরা 9 নম্বর প্রশ্ন করতে চাই। আপনি তো বস, নিজেকে আপনি বস হিসেবে 10-এ কত দেবেন? 2-3-এর উপরে তো আমি যেতে এত কম কেন? আমার চারিপাশে বস থাকলে কি হবে, চারিপাশের লোকগুলিকে তো আমি ওইভাবে তৈরি করতে হবে। তৈরি করতে না পারলে কি আমি বস হয় বলেন? আমাকে চারিপাশে সবাইকে তৈরি করতে হবে। ওই তৈরি করতে আমি ঠিক পথে কখনো পারি খুব ভালো, কখনো পারি না, তখন আমি মনে হয় ফেইলিওর। 10 নম্বর প্রশ্ন, র্যাপিড ফায়ারের শেষ প্রশ্ন। আপনি ব্যাংকার, এখন এই মুহূর্তে ব্যাংকার হিসেবে যতদিন আপনার অভিজ্ঞতা হয়েছে, আপনার পাওয়া সবচেয়ে বড় লেসন, সবচেয়ে ইম্পর্টেন্ট লেসন কোনটা ছিল? ব্যাংকার হিসেবে সবচেয়ে বড় লেসন, সবাইকে বলবো, আমি নিজেও বলবো, সবাই সিনসিয়ারলি অনেস্টলি ব্যবসা করো। ব্যবসার মধ্যে সব কিছুকে খুঁটিনাটি চেক ব্যাক করে করো, করলে আপনার ব্যাংকটাও ভালো থাকবে, ব্যবসায়ীটাও ভালো থাকবে। এইটা আমার সবার প্রতি আমার মানে রিকোয়েস্ট। আমরা যারা নতুন প্রজন্ম, পুরোনো প্রজন্ম, সবাই যে ফলো আপ হলে পৃথিবীর সবচেয়ে বড় জিনিস। আপনি ডাক্তার বলছে আপনাকে ফলো আপ করতে, আপনি যদি ফলো আপটা না করেন ডাক্তারের ট্রিটমেন্ট করি, তাহলে কী হবে? তা আপনার শরীরটার জন্য ব্যবসাটা তো আপনার একটা অংশ, ওইটাকেও ফলো আপ করতে হবে, আমি যা মনে করি আর কি। ওকে, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছে। একটু বড় প্রশ্নের দিকে যেতে চাই। যারা এখন ব্যাংকার হতে চায়, ক্যারিয়ারে সামনের দিকে গিয়ে তারা চাকরি করতে চায় ব্যাংকে, তারা মনে করে যে ব্যাংকিং সেক্টরে কাজ করা বা চাকরি করার সামনে এক ধরনের অনিশ্চয়তা আছে। ব্যাংক থাকবে কিনা, ব্যাংকে অন্য কোনো ডিজিটাল ট্রান্সফরমেটিভ রূপ নেবে কিনা, এখন তারা ব্যাংকার হওয়ার জন্য যেই ধরনের নলেজ পড়াশোনার মাধ্যমে নিয়ে আসছে সেটা সামনে এনাফ হবে কিনা, সবকিছু নিয়ে তারা খুব কনফিউজড। আপনি তাদেরকে কি পরামর্শ এটা দেবেন? কিন্তু অ্যাকচুয়ালি আমি তো আপনার সাথে প্রত্যেকটা কথা কিন্তু একটা জায়গায় করে চলে যায়। আপনি চাকরি করবেন কোথায়? ব্যাংকে, বিদেশি কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে তো বেতন কম, পরিশ্রম বেশি। আপনি যদি সিনসিয়ার, অনেস্ট, পাঞ্চুয়াল হন, আপনি যদি ঠিকভাবে প্রপারলি কাজ করেন, আপনি এই ব্যাংক যদি কালকে একটা XYZ ব্যাংক যদি কালকে প্রবলেমে পড়ে, অন্য 10টা ব্যাংক আপনাকে হায়ার করবে, কারণ আপনার সম্বন্ধে রিপুটেশন অলরেডি আরও 10 জনের কাছে চলে গেছে। আমি যেটুকু শুনছি, দেখছি, বিদেশে একটা ছেলে পড়ালেখা করছে, BBA, MBA অথবা হোয়াট এভার ইট ইজ, বিভিন্ন ডিপার্টমেন্ট, ওইখানে যখন সে 3.995-4 পায়, তখন বিভিন্ন কোম্পানি কিন্তু ওকে অফার করে। ওয়াই? তার ইন্টেলেকচুয়ালকে অফার করে, নট মানে নামটাকে অফার করে, ইন্টেলেকচুয়াল। যখন আপনার একটা ছেলে এখানে কাজ করবে ভালো, আমরা এখনও খুঁজি কিন্তু ভালো ব্যাংকার কোথায় আছে। আমি গতকালকেও আপনার আমার বিষয়ে কথা বলছি, 3-4 জন খুব জাদ্রেল সিনিয়র অফিসার খুঁজতেছি। বাট যখন আপনার একটা ছেলে ভালো করবে, একটা জুনিয়র ছেলে হতে পারে 7-8 বছরে, তাকে অন্যরা অনেকে হায়ার করবে, এটা তাদের জন্য বেটার। ব্যাংকিং সেক্টরে চাকরি করলেই যে অনিশ্চয়তা, না, আই ডোন্ট থিঙ্ক সো। আমরা কি ভালো ম্যানেজার তৈরি করতে পারছি, অর্থাৎ মিড লেভেল ম্যানেজার যারা, আমরা কি ব্যাংকিং সেক্টরে তাদেরকে প্রস্তুত করতে পারছি? আচ্ছা, আমাদের দেশে যতটা ব্যাংক দরকার ছিল তার থেকে অনেক বেশি, এবং যতগুলো ব্রাঞ্চ যত দিনে হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি। আপনি যদি 40টা ব্যাংক ধরেন প্রাইভেট, 40টা ব্যাংকে আপনি 40, 42, 44, 45 ব্যাংক, সবারই অলমোস্ট 150 থেকে 200 করে ব্রাঞ্চ আছে, তাহলে কতগুলি হলো? অতগুলি অফিসার কি রাতারাতি তৈরি হয়েছে? তৈরি হয়নি।
কোনোদিনই তৈরি হয় না। আমি ছোটবেলা দেখছি কিছু ব্যাংকারদেরকে, বিভিন্ন সোনালী অগ্রণী, ওনাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল, আবার বিভিন্নভাবে ছিল, প্রচুর মানে নলেজেবল তারা। আমাদের এখানে ছেলেরা অত নলেজেবল না। আবার মনে করেন অনেক, সরি টু সে ফর এভরিওয়ান, দর্শকদেরকে বলি, অন্যভাবে নেবেন না, অনেকে আপনার রেফারেন্সে প্রমোশন দিতে হয়, রেফারেন্সে চেয়ারম্যান সাহেবের অমুক না দিলে নাই, অমুক না দিলে নাই, চাকরিটা অমুক না দিলে নাই, বিভিন্ন সরকারি আমলারা টেলিফোন করে বসে চাকরি দিতে হয়। কিন্তু ওরা চাকরি দেওয়াটা বড় জিনিসটা দিলেন, কিন্তু ওই লোকটা তার যোগ্যতা দিন দিন প্রমাণ করা উচিত, সেইটাই তখন আর তারা হয়ে আসছে না, কারণ সে কষ্ট করে তো চাকরিটা নেয় নেই, বুঝছেন না, এটা একটা প্রবলেম। ওকে, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই। ঠিক 1 দশক পরে, 10 বছর পরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে আপনি কোথায় দেখেন? এই যে গত 4 মাস আগে যে একটা ঝড় গেল, আইসিইউতে বললেন আপনি, যে ঝড় প্রলয়ঙ্কর সবকিছু, এখান থেকে আমাদের যদি আমরা শিক্ষা নিতে পারি, তাহলে আমি মনে করি এই টোটাল ব্যাংকিং সেক্টরটা 5-7 বছরের মধ্যে একটা ভালো জায়গায় যাবে, বুঝছেন। হয়তো অনেক বড় বড় লোন রিকভার হতে সময় লাগবে, বাট 10 বছর তো হচ্ছে অনেক সময়। 5-7 বছরের ব্যাংকগুলি সব একটা খুব ভালো জায়গায় চলে যাবে। আমি তো আশা করতেছি আর 1-1.5 বছর পরে আমি খুব ভালো জায়গায় যেতে পারবো ইনশাআল্লাহ। তো আমার মনে হয় 5-7 বছরে খুব ভালো জায়গায় 10, আর ততদিন তো ডিজিটালাইজেশন হয়ে গেলে তো আরো বেটার। আমরা তেমনটি আশা করি। জনাব নজরুল ইসলাম, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে থ্যাংক ইউ আবারও ভেরি ধন্যবাদ। মাচ। আপনার যমুনা টিভিকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি অনেক কিছু বলে ফেললাম, দর্শকরা কীভাবে নিল, বাট আমি যতটুক জানি, যতটুক বুঝি, যেটা আমার কাছে মনে হয়, আমি একদম অপ্রিয় সত্য কথা বললাম। সরি টু ফর এভরিবডি। অনেক ধন্যবাদ। দর্শক, তার মানে হচ্ছে ব্যাংকিং সেক্টর নিয়ে আমরা অনেক দীর্ঘশ্বাস ফেলি, আমরা একটু হতাশও হয়ে যাই, কিন্তু ব্যাংকিং সেক্টরকে আসলে সবার আগে যেটা মাথায় রাখতে হবে, দীর্ঘমেয়াদী ঋণের জায়গা যে ব্যাংক না, এটা যে আসলে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর জায়গা, যেটা ব্যাংকাররা, নজরুল ইসলাম স্বপনের মতো ব্যাংকাররা সবসময় বলেন, এই জিনিসটা গ্রাহকদের হিসেবে সবার মাথায় ঝুঁকে যাওয়া আসলে খুব জরুরি, যে ব্যাংকের টাকা দীর্ঘদিন নিয়ে ফেলে রাখারও যেমন সুযোগ নেই, আবার সেটিকে দ্রুত ফেরতও দিতে হবে, আর ব্যাংকের টাকা ফেরত দিতে হয় না, এই মানসিকতা থেকে সবার আগে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটা যদি মাথার ভিতরে কনসেপ্ট ঢুকে যায়, বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন বলা হয় ব্যাংকিং সেক্টরকে, এই সেক্টর কোনোদিন দাঁড়াবে না। যে ডিজিটাল ট্রান্সফরমেশনের কথা বলা হচ্ছে, সেটিও কোনোদিন পুরোপুরি সম্ভব হবে না। কাজেই সব বিতর্ক বাদ দিয়ে খেলাপি যারা হয়েছেন, যারা অর্থ লোপাট করেছেন, তাদের নিশ্চয়ই আইনের আওতায় আনা হবে, সেটি আমরা আশা করি। কিন্তু তার আগে গ্রাহক হিসেবে কিন্তু আমরা যারা মানুষ আছি, আমাদের সবাইকে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।